আচ্ছা, এই ছবিটা থেকে কি কিছু বোঝা যাচ্ছে? এটা কোন জায়গা হতে পারে? না, এটা বোঝা সম্ভব নয়। আরেকটু এগোনো যাক। হ্যাঁ, এবার খানিকটা পরিধি বাড়ল বটে, কিন্তু পরিষ্কার হলো কি, এই সংখ্যাগুলোই বা কি? বা এই দাগগুলোই বা কি বোঝাচ্ছে? না, আরেকটু এগোতে হবে। হ্যাঁ, এবার বোধহয় খানিকটা বোঝা গেল যে এটা কোনো ম্যাপের জায়গাকে বোঝাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই জায়গাটা, এই ১ নম্বর হচ্ছে কলকাতারই একটা অংশ। আসলে কলকাতা কর্পোরেশন আন্ডারে ১৪৪টা ওয়ার্ড আছে, এবং এই ১৪৪টা ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ড হচ্ছে এই জায়গাটি। এবং আমরা আজকে আলোচনা করব এই ১ নম্বর ওয়ার্ড নিয়ে। কেন আলোচনা করব তার একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তবে আলোচনায় যাব। আমরা আমরা কলকাতাকে নিয়ে আলোচনা করব কেন, সেটার কারণ হলো যে গঙ্গার তীরবর্তী আরও অনেক শহর আছে, যেমন হরিদ্বার, ঋষিকেশ, কানপুর, এলাহাবাদ, বেনারস বা বারাণসী, মির্জাপুর, গাজীপুর, পাটনা, ভাগলপুর, বহরমপুর, কলকাতা এবং কলকাতার উল্টো দিকে হাওড়া। কিন্তু এর মধ্যে অন্যান্য যে শহরগুলো রয়েছে, হরিদ্বার, ঋষিকেশ, কানপুর, এর তো পৌরাণিক গুরুত্ব অসীম। বেনারসেরও তাই। কিন্তু কলকাতা শুধু পৌরাণিক গুরুত্বই নয়, তার সঙ্গে একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এবং এই শহরেতে সমস্ত ধর্মের ভাষাভাষী মানুষজন এক হয়ে গেছেন, এবং ঐতিহাসিকভাবে আমরা এই কলকাতাতেই বিভিন্ন আহ, ধর্মীয় মানুষের সহাবস্থান দেখেছি, এবং ভাষা, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের মধ্যে একটা পারস্পরিক মিলন দেখেছি। তো এই কলকাতা হলো বাঙালির বিশ্বাসের ভরকেন্দ্র, বাঙালির সংস্কৃতির ভরকেন্দ্র, বাঙালির অভ্যাস চর্চার ভরকেন্দ্র। তাই কলকাতার ঐতিহাসিক গুরুত্বকে আলোচনা করার জন্য আমরা এক একটা করে ওয়ার্ড বেছে নিয়েছি। এর মধ্যে অনেক কৃষ্টি কালচার রয়ে গেছে, কৃষ্টি সংস্কৃতি রয়ে গেছে, অনেক স্থাপত্য রয়ে গেছে, যেগুলো এই বাংলার এবং বিশেষ করে কলকাতার কৃষ্টি কালচারকে বহন করে চলেছে, এবং বাঙালির বিশ্বাসের সঙ্গে সঙ্গে এগুলো প্রবাহমান, যেটা কিন্তু অন্য জায়গায় পাচ্ছি না। তাই আমরা শুধু পৌরাণিক নয়, এবং একটা কথা মাথায় রাখতে হবে, বাংলায় আমাদের ৫১টা সতীপীঠের মধ্যে বাংলায় আছে ১৩টা, তার মধ্যে কলকাতায় একটি। কলকাতার ওপর দিয়ে অসংখ্য ঝড় ঝঞ্ঝাপ, ভূমিকম্প, দুর্যোগ দীর্ঘদিন ধরে গেছে, কিন্তু উত্তরে দক্ষিণেশ্বরের ভবানী তারিণী, ভবতারিণী, এবং দক্ষিণের কালীঘাটের মাতৃমূর্তি, এবং তার সঙ্গে প্রবাহমান গঙ্গা যেন বুক পেতে কলকাতাকে রক্ষা করে চলেছে। শুধু তাই না, এর মাঝে মাঝেও প্রচুর মন্দির আছে, যেখানে নিত্য পূজা এবং বাঙালির বিশ্বাস এর সঙ্গে জড়িয়ে আছে, যেমন ঠনটনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, লেক কালীবাড়ি, করুণাময়ী কালীবাড়ি। এছাড়াও প্রচুর জৈন মন্দির, মসজিদ, বুদ্ধিস্ট টেম্পল বা বুদ্ধিস্ট মন্দির বা বিশ্বাসস্থল, এবং এছাড়া পার্সিদেরও বিশ্বাসস্থল আছে পশ্চিমবঙ্গে। কলকাতাতেই একমাত্র ইহুদিদের উপাসনা গৃহ রয়েছে। সব কিছু যেন বুক পেতে কলকাতাকে বিপদ থেকে রক্ষা করে চলেছে। তাই এগুলোও কলকাতার মানুষের সঙ্গে এবং আপামর বাঙালি জনজীবনের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে এগুলোও মিলে গেছে। তাই আজকে আমরা এসেছি যে কী কী কৃষ্টি কালচার এবং কৃষ্টি সংস্কৃতির সঙ্গে আমাদের স্থাপত্য কী কী এখনও বেঁচে আছে, বা আমাদের পুরাতন কী কী স্থাপত্য এখনও পর্যন্ত আমাদের সংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছে কলকাতার এই
ওয়ার্ড ভিত্তিক আলোচনায় আমরা সেগুলো দেখাবো। কলকাতার পুরনো দিনের ইতিহাস ম্যাপের মধ্যে খুব বেশি পাওয়া যায় না, তাই আমরা একটা ম্যাপ উপস্থাপনা করেছি, যে ম্যাপটাতে কিছুটা হলেও ব্রিটিশ আহ, ব্রিটিশ স্থাপত্য যেটুকুর মধ্যে ছিল তার বাইরে কিছু অংশ পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্রিটিশদের নিজেদের নিরাপত্তার জন্য ওরা মারাঠা খাল তৈরি করেছিল, যেটা গঙ্গার বুক থেকে বেরিয়ে বাগজোলা খাল হয়ে বেরিয়ে গেছে। এবং এই জায়গাটা আমরা একটু হাইলাইট করি, বাড়িয়ে দেখাই যে এই হচ্ছে সেই জায়গা। এই জায়গা যেটা দেখতে পাচ্ছেন, এই যে চিটফুল লেখা, এই জায়গা থেকেই কিন্তু বাগজোলা খাল বেরিয়েছে, এবং এর দক্ষিণেই কিন্তু ইংরেজরা নিজেদেরকে আহ, আম, সীমাবদ্ধ রেখেছিল নিরাপত্তার কারণে, কারণ মারাঠা বর্গীদের হাত থেকে বাঁচবার জন্যই তারা এই খালটা খনন করেছিল। ফলে এর উত্তরে খুব বেশি ব্রিটিশ স্থাপত্য বা ইংরেজ স্থাপত্যের বা ইংরেজদের সঙ্গে আমাদের তখনকার আদিবাসী যারা এখানে ছিলেন বা অভিবাসী যারা ছিলেন তাদের সঙ্গে খুব একটা বেশি ইন্টারাকশনের চিত্র ম্যাপেতে পাওয়া যায় না। কিন্তু আমরা চেষ্টা করব সেই পুরনো ম্যাপের মাধ্যমে তুলে ধরতে যে কতটা কি ছিল। এইখানে আমরা একটা ম্যাপ পেয়েছি, যেটাকে আমরা ইংরেজিতে বলে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, এই টেকনোলজির মাধ্যমে একটার ওপর আরেকটাকে উপস্থাপনা করেছি, যাতে বোঝা যায় হ্যাঁ যে আগেকার ম্যাপ অনুযায়ী এখনকার কলকাতার ওয়ার্ডগুলোর কতটা কি রয়েছে। এই ম্যাপটি হচ্ছে ক্যালকাটা ফর মারেজ হ্যান্ডবুক, এবং জন মারে একটি ইংল্যান্ডের বিখ্যাত ম্যাপ সংস্থা ছিলেন, এবং তাদেরই তৈরি এই ম্যাপে আমরা দেখতে অ্যানালিসিস করব যে এই বিভিন্ন ওয়ার্ডগুলোর তখন কি ছিল আর আজকে কি আছে। আমরা পরবর্তীকালে হয়তো আরও নিচের দিকে গেলে, যেহেতু বললাম যে আপনার এই বাগজোলা খালের দক্ষিণে ব্রিটিশরা ছিল বা ইংরেজরা ছিলেন, এবং সেই জন্য সেইখানকার আরও অনেক ম্যাপ আমরা পরবর্তীকালে দেখাতে পারবো। কিন্তু এর উত্তর অংশে যেহেতু বেশি কিছু ম্যাপ নেই ব্রিটিশদের তৈরি বা তৎকালীন সময়ে তৈরি করা, আমরা এই ম্যাপটাই একমাত্র সেই অবধি দেখাতে পারছি, এবং এই ম্যাপটা তৈরি হয়েছে 1905 সালে। সুতরাং 1905 সালে এই কলকাতা 1 নম্বর ওয়ার্ড কীরকম ছিল আর আজকে কীরকম আছে, কতটা কি পরিবর্তন ঘটেছে, সেটা তো ছবিতেই পরিষ্কার। যে এখন এই ছবি থেকে সত্যিই কিছু বোঝা মুশকিল যে এত জনসংখ্যা এবং এত ঘনবসতি, এটা তো নিঃসন্দেহে 1905 সালে ছিল না। তাই আজকের ছবিটা পুরোপুরি পরিপূর্ণ অন্যরকম, মানে এখন কোনো জলাজমি দেখা যায় না বা ঘন ঘন বসতি। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব যে এখনও যে যে স্থাপত্য বেঁচে আছে পুরনো দিনের, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে, এবং যেগুলো হেরিটেজ প্রপার্টি তার একটা সংক্ষিপ্ত বিবরণ, কারণ সেগুলোই বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এবং জীবিত আছে। তো আমরা চলে যাই সেই ব্যাখ্যায়। খুব ছোট করে দেখালে, এইটি হলো এই হলুদ বর্ণের যে জায়গাটি দেখানো হচ্ছে, সেটি হলো ওয়ার্ড নাম্বার 1, এবং এর এরিয়া হচ্ছে 1.41449 স্কোয়ার কিলোমিটার বা 43 স্কোয়ার কিলোমিটার, টু বি মোর প্রিসাইজ। মানে আরও যদি পারফেক্টভাবে বলা যায় বা নিপুণভাবে বলা যায়, যেটা 1.43 স্কোয়ার কিলোমিটার, এবং এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 1-এর পরিধি। এই লাল দাগটি হচ্ছে তার সীমা পরিসীমা বোঝানো হচ্ছে। আর এই জায়গাটার মধ্যেই আমাদের এই এপিসোডের আলোচনা সীমাবদ্ধ থাকবে। আমরা দেখব যে এই এপিসোডের মধ্যে, এই এরিয়ার মধ্যে কি কি জিনিস এখনও বেঁচে আছে, বাঙালি পুরনো কৃতকর্ম বা মানে পুরনো স্থাপত্য, তার মধ্যে কতটুকু এখনো পর্যন্ত টিকে আছে, এবং যেটা আমাদের হেরিটেজ, আমাদের কলকাতার যা হেরিটেজ, বাঙালির যা হেরিটেজ, সেগুলো এখানে কি কি এখনো পর্যন্ত দেখার মতো রয়েছে। তো আমরা প্রথমেই দেখাই একদম গঙ্গার তীরবর্তী জায়গায় ওয়ার্ড নাম্বার 1-এ এখানে একটি পয়েন্ট যেটা খুব নীল হয়ে হাইলাইটেড হয়ে আছে, এটার নাম হচ্ছে রতনবাবুর ঘাট।
এই ছবিতে দেখুন আপনারা যে এই নীল রঙের যে ব্লবটি দেখতে পাচ্ছেন বা গোল স্পটটি, এটাই হচ্ছে রতনবাবুর ঘাট। এবার আমরা এই রতনবাবুর ঘাট, তার ছবিটা আমরা এইভাবেই দেখাবো। এই হলো রতনবাবুর ঘাট। এই রতনবাবুর ঘাটে দুটি স্নানাগার আছে, একটি পুরুষদের জন্য, একটি মহিলাদের জন্য, এবং এটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসির হেরিটেজ বিল্ডিং লিস্টের মধ্যে গ্রেড ওয়ান হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত। সুতরাং সুতরাং স্থাপত্যের দিক থেকে বাঙালির বিশ্বাস এবং সাংস্কৃতিক যে পরিবেশ, তাতে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। যদিও আমরা বেনারসের ধারেও এরকম প্রচুর ঘাট দেখি, কিন্তু সেসব ঘাটের আর্কিটেকচারাল বিউটি বা তার স্ট্রাকচারাল বিউটি অনেক বেশি, স্থাপত্যের কারুকাজ অনেক বেশি, কিন্তু বাঙালির ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে বিচার করলে এই ঘাটগুলোর স্থাপত্য বা তার কৃষ্টি কালচার, এগুলো তো আমাদের সঙ্গে এগুলো বহন করে চলেছে। এবং আজও বাঙালি সুখে দুঃখে বিভিন্ন অনুষ্ঠানে এই ঘাটেই আসে তার সংস্কৃতির বা তার কাজকর্ম করবার জন্য, সংস্কৃতিকে রক্ষা করার জন্য। সুতরাং আমরা এবার যাব এই রতনবাবুকে। যতদূর জানা যায়, রামরতন দত্ত রায়, অরিজিনালি ওনারা দত্তই ছিলেন। উনি 1785 থেকে 1860 অবধি জমিদার নারাইলে, যশোর ডিস্ট্রিক্টে, বর্তমানে এটা বাংলাদেশে, উনি জমিদার হিসাবে ছিলেন। এবং উনি এই নীল চাষের ওপরে ব্রিটিশদের আরোপিত বা ইংরেজদের আরোপিত ট্যাক্স প্রতিবাদ করেছিলেন, এবং ব্রিটিশরা সেটা মেনে নিয়েছিল। এই ট্যাক্স নীল চাষের ওপর থেকে তুলে নিয়েছিলেন, এবং এই রামরতন দত্তকে রায় উপাধি দিয়ে ভূষিত করেছিলেন। সেই থেকে রামরতন দত্ত রায়, এবং তার পরিবারও তারপর থেকে রায় পদবি বহন করতেন। এবার কোন সালে উনি ঘাট নির্মাণ করেছিলেন সেটা যদিও সঠিক তথ্য পাওয়া যায় না, কিন্তু এই 1785 থেকে 1860 উনি ছিলেন, এর মধ্যেই কখনো বানিয়েছিলেন এটা। এবার উনি 200 মিটার দূরে, কম বেশি 200 মিটার দূরে একটি ঘাটও বানিয়েছিলেন, যেখানে শবদাহ করা হতো, হিন্দু সৎকার হতো। সেটি পরে রামকৃষ্ণদেবের মৃত্যুর পর সেখানে যখন পারলৌকিক ক্রিয়া হয় এবং ওনার ওখানে মৃতদেহের ভস্য রক্ষণ করা হয়, তখন সেটার নাম হয়ে যায় রামকৃষ্ণ মহাশ্মশান সমাধিস্থল। তো সেই জায়গাটা পরবর্তীকালে নাম পাল্টে যায়, তো সেটা আমরা পরে জানাব। এখন যে নীল দাগটি দেখতে পাচ্ছেন, এটা শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান, কাশীপুরে। এটিও একটি কেএমসির হেরিটেজ লিস্ট ভুক্ত গ্রেড ওয়ান হেরিটেজ সাইট। এটি হলো কাশীপুর বার্নিং ঘাট, এবং এটাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি প্রাঙ্গণ। এটাও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেরিটেজ লিস্টে গ্রেড ওয়ান হেরিটেজ সাইট। অতঃপর যে সিয়ান কালারের পয়েন্টটা দেখতে পাচ্ছেন গোল, যেটা কাশীপুর উদ্যানবাটি, এবং বর্তমানে এটি রামকৃষ্ণ মিশনের আন্ডারে বা অধীনে। এটা কাশীপুর উদ্যানবাটি। এর পজিশনটা দেখতে পাচ্ছেন, এটা কোথায় অবস্থান করছে। এই উদ্যানবাড়িও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেরিটেজের গ্রেড ওয়ান ক্যাটেগরি আন্ডারে বা অধীনে এটা তালিকাভুক্ত। এখানে রামকৃষ্ণ
পরমহংসদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি জীবনের শেষ কয়েকটি বছর এখানেই কাটিয়েছেন বা মাস এখানে কাটিয়েছেন এবং এখানেই মহাসমাধি হতেন 1886 সালে। এখানেই মহাসমাধি হন এবং এখানে উনি কল্পতরু উৎসব করতেন প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম দিনে। এটা এখন রামকৃষ্ণ মিশনেরই একটি শাখা অংশ এবং এটা 1946 সালে রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে নেন। আর প্রত্যেক বছর এখানে ওই 1 জানুয়ারি তারপর থেকে এটা কল্পতরু উৎসব হয়, লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এই উদ্যানবাটি একটি দ্রষ্টব্য জায়গা এবং বাঙালির সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। ওয়ার্ড নাম্বার 1-এ এটাও একটি উল্লেখযোগ্য স্থাপত্য এবং উল্লেখযোগ্য সংস্কৃতির পীঠস্থান। এবার আমরা দেখতে পাচ্ছি ওপরে নীল দাগটি, যেটা বামনদাস মুখার্জি কৃপাময়ী কালী মন্দির। তার অবস্থানটা কোথায়? ওয়ার্ড নাম্বার 1-এ। এবং এটিও একটি অতি পুরাতন মন্দির এবং ওয়ার্ড নাম্বার 1-এর আন্ডারে, ওয়ার্ড নাম্বার 1-এর আন্ডারে, কলকাতা কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড। এবং পুরাতন মন্দির, এটিও একটি হেরিটেজ সাইট, কলকাতার কর্পোরেশনের হেরিটেজ লিস্টে এটা গ্রেড 1 হেরিটেজ। এবং এর ভেতরেও বিদেশি কর্মকাণ্ডের কিছু স্থাপত্য দেখা যায়, বিশেষ করে বারান্দার রেলিং বা এগুলো বিদেশি স্থাপত্যই তৈরি। এই হলো বামনদাস মুখার্জির কৃপাময়ী কালী মন্দিরের কালী মূর্তি। বামনদাস মুখার্জি 1889-90 নাগাদ কলকাতার বিত্তশালী লোকেদের মধ্যে একজন ছিলেন। উনার ব্যবসা বাণিজ্য সব কিছুই কয়লা বা কোল মাইন্স থেকে উনি ব্যবসা শুরু করেছিলেন এবং শোনা যায় যে উনি এই জায়গাটি, যেখানে ওনার বর্তমান কালীবাড়ি, সেই জায়গাটি একটি সাহেবের বাগান বাড়ি ছিল। ব্রিটিশ অ্যাটর্নি, যার নাম ছিল জন হার্ট, যিনি নিঃসন্তান ছিলেন, তার থেকে বামনদাস মুখার্জি কিনে নেন এবং এখানেই এই কৃপাময়ী কালী দেবী মন্দির তৈরি করেন আনুমানিক 2 বিঘা জমির ওপর। বর্তমানে এটি একটি হেরিটেজ সাইট এবং এটা খুবই উল্লেখযোগ্য একটি ল্যান্ডমার্ক অলসো। এটা খুবই উল্লেখযোগ্য একটি ল্যান্ডমার্ক এবং এটার বাঙালির একটা কৃষ্টি কালচারের মধ্যে অবশ্যই এটা একটু উল্লেখযোগ্য জায়গা নিয়ে নিয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডেই এবং এই গঙ্গার তীরবর্তী এই ওয়ার্ডগুলোতে প্রত্যেকটাতেই কিছু ঐতিহাসিক এবং পৌরাণিক নিদর্শন রয়েছে, কম বেশি রয়েছে, এবং এগুলো আমরা আলোচনা করব। আর আলোচনা করব যেমন এই কলকাতা ওয়ার্ডের ব্যবসা বাণিজ্য বলতে তখনকার দিনে এটা যেহেতু সাহেবদের বা হোয়াইট টাউনের বাইরে ছিল, সাহেবদের বসতির বাইরে ছিল এটা, কারণ সাহেবরা এখানে খুব কমই বসবাস করতেন বা খুব একটা বাগান বাড়ি 2-1টা যাওয়াটুকু দেখা যেত। কিন্তু কলকাতার বিত্তশালী লোকেদের এখানে বাড়ি ছিল এবং তারা সাহেবদের সঙ্গে ব্যবসা করত এবং সেই ব্যবসার ঘাট হিসাবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রাণনাথ রায় ঘাট, হীরালাল শীল ঘাট, এই ঘাটগুলো তারা ব্যবসায়িক আদান প্রদানের জন্য ব্যবহার করতেন। এবং এরকম বহু ঘাট বাঙালি বাবু বা বাঙালি যারা ব্যবসায়ী উচ্চবিত্ত, তারা তাদের ব্যবসার জন্য এরকম বহু ঘাটই কলকাতায় তৈরি করেছিলেন। পরবর্তীকালে সেগুলো কিছু রয়েছে, কিছু নেই, কিছু নাম পরিবর্তন ঘটে গেছে। তো আমরা এই কলকাতা 1 নম্বর ওয়ার্ডের বর্তমান যে ছবিটা দেখা যায় সেটা
পূর্বের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বর্তমানে আমরা দেখেছি যে এটা পুরোপুরি একটি ঘনবসতিপূর্ণ জায়গা, ঘনবসতির জায়গা। এই জায়গাটা আমরা দেখতেই পাচ্ছি যে পুরো একটি ঘনবসতির জায়গা। এই জায়গাটার আগেও প্রচুর গোডাউন বা গুদামঘর ছিল এই ব্যবসা বাণিজ্যের কাজের জন্য। আর বর্তমানে বেশিটাই এদের এই ব্যবসা বাড়ির বসতির সাথে সাথে গুদামের গুদাম হিসাবেই ব্যবহার হয় এইসব বেশি জায়গা, গঙ্গার ঘাটের তীরবর্তী অঞ্চলগুলো। তো ওয়ার্ড নাম্বার 1-এ আমরা তারই মধ্যে যেগুলো উল্লেখযোগ্য ঐতিহাসিক হেরিটেজ সাইট সেগুলো বর্ণনা করলাম। পরবর্তীতে আমরা আরও অন্যান্য ওয়ার্ডে যাব এবং চেষ্টা করব তার পরিকাঠামো বর্তমান যা আছে বা তার যা ঐতিহাসিক গুরুত্ব আছে এবং তার সঙ্গে তার যা সাংস্কৃতিক হেরিটেজ গুরুত্ব রয়েছে, তার সঙ্গে সঙ্গে সেখানকার আর্থ সামাজিক অবস্থা তখনকার কম্প্যারিজনে আজকে কী পাওয়া যায়, তখনকার পরিপ্রেক্ষিতে আজকে কী পাওয়া যায়, এবং এগুলো সবই ম্যাপের ওপরে। কারণ আমরা পুরোনো দিনের ঘটনা তো ম্যাপ ছাড়া জানতে পারবো না, দেখতে পাবো না। ম্যাপেতে যেটুকু লেখা থাকবে সে তার রেসপেক্টে আজকে কী পরিবর্তন ঘটেছে সেগুলো আমরা একটু স্টাডি করার চেষ্টা করব। তাতে অতীতে কলকাতার এই শহরটাকে এখনকার চোখে কিছুটা হলেও ধরতে পারবো। এটা আমরা কন্টিনিউ করব গঙ্গার তীরবর্তী সমস্ত ওয়ার্ডগুলোর জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আপনারা এটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে পরবর্তী এপিসোডগুলো আপনাদেরকে জানাতে পারি। এবং অবশ্য করে আপনারা কমেন্ট জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।